আমানের কথাটা বোধগম্য হলো না হুমায়রার। চোখ কুচকে এলো। সন্ধিহান তীক্ষ্ণ দৃষ্টিতে ক্ষত বিক্ষত করলো সে আমানকে। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কিসের বিপদ? হুমায়রার কণ্ঠে নিজের প্রতি অবিশ্বাস লক্ষ্য করলো আমান। ম্লান হেসে বলল, অবিশ্বাস করছো আমায় হুমায়রা? আমি কিন্তু তোমার ক্ষতি চাই না। হুমায়রা অপ্রস্তুত হলো। দৃষ্টি নামিয়ে নিল সাথে সাথে। অশৃঙ্খল কপালে আসা চুলগুলো কানের পেছনে গজল। মানুষটি বেপরোয়া দৃষ্টি তাকে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। না তাকালেও বোঝা যায় সেটা। আমান তখন বলল, এই বিয়েতে মানা করে দাও হুমায়রা। তুমি কি জানো ফাইজানের আগে একবার বিয়ে হবার কথা ছিল, কিন্তু বিয়ের আগের দিন তার হবু স্ত্রী কিডন্যাপ হয়। প্রায় 72 ঘন্টা পর তল্লাশির পর তাকে পাওয়া যায়, তবে মৃত। একটা জলজ্যান্ত মেয়েকে গলা কেটে নালায় ফেলে দিল, অথচ কেউ টেরও পেল না। আর এসব কিছুতে ফাইজান ছিল মেইন। ঠিক আছে, যেন তার কিছুতেই কিছু যায় আসে না। তাই বলছি, এই বিয়েটা করো না তুমি। ফাইজান একটা প্রহেলিকা, তাকে সমাধান করতে গেলে নিজেই আলোচিত হবে। তাই তোমাকে সাবধান করতে চাই। হুমারের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। নিঃশ্বাস নিতেও যেন ভুলে গেল সে। আতঙ্কের ছাপ স্পষ্ট মুখে। অপ্রতিভ ভীত স্বরে বলল, মেরে ফেললো? হ্যাঁ, মেরে ফেলেছে। কারা আর কেন? কারা জানা যায়নি, বলতে পারো ফাইজানের জানার ইচ্ছে হয়নি। কারণটা হয়তো ব্যক্তিগত শত্রুতা। বুঝোই তো, নেতা মানুষ, নেতাদের শত্রু না হলেও হাজারটা শত্রু। অবাক্যর ব্যাপার, ফাইজান পরদিন এমন আচরণ করছে যেন কিছুই হয়নি। সে 3 দিন পর তার মতো ঢাকা চলে গিয়েছিল শপথ গ্রহণ করতে। তাই বলছি তুমি বিয়েটা করো না। হুমায়রা কিছু সময় চুপ রইল। অন্তঃস্থল থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। স্মিত স্বরে বলল, আমার হাতে কিছু নেই আমান ভাই। আমার নসিবের চাবিকাঠি আমার হাতে নেই। আল্লাহ যা করেন নিশ্চয় ভালোই হবে। অষ্টাদশীর মলিন কণ্ঠে আহত হলো হৃদয়। ঠিকরে বেরিয়ে আসতে চাইল জমাট বাদ কষ্টগুলো, কিন্তু পুরুষের কাঁদতে নেই, দুর্বলতা দেখাতে নেই। দোকানে আজ বেশ ভিড়। মনে হচ্ছে সবার ঘরে কিছু না কিছু নষ্ট হয়েছে। সকাল থেকে মোট 7টা চার্জারই বিক্রি হয়েছে। মিঠু হাঁপিয়ে উঠেছে, অথচ রাশাদের মাঝে কোনো ক্লান্তি নেই। মিঠুর মাঝে মাঝে মনে হয় রাশাদ একটা মেশিন, একটি মানুষ ক্লান্ত হয় না কেন। মধ্যাহ্নের এখন শেষ ভাগ। খাবারের জন্য পেটে অমানুষের মতো প্রবৃত্তির সঞ্চালন করছে, অথচ এই মানুষটি তাকে নামাজের 15 মিনিট ছাড়া কোনো ছুটি দেয়নি। সেই ফাঁকে অবশ্য সে একটি কলা পাউরুটি খেয়ে এসেছে, কিন্তু তবুও খিদে কমেনি। যতই হোক বাড়তি বয়সের ছেলে সে। আর সহ্য করতে না পেরে অসন্তোষ স্বরে রাশাদকে বলে উঠল, ভাইজান ছুটি দেন, খামো। পাউরুটি কলা খেয়েও পেট ভরেনি? স্বাভাবিক গলায় কথাখানা বলল রাশাদ। সে হিসাব মেলাতে ব্যস্ত। মাসের শেষ, বাকি হিসাবটা এখন দেখাটা প্রয়োজন। শফির টাকা পরিশোধের জন্য এ মাসে ধার করতে হয়েছে তার। সে ধারের অঙ্কটাও মিলিয়ে নিচ্ছে। মিঠু মুখ ফুলিয়ে বলল, ওইতে 10 টাকার একটা ছোট রুটি, ওইতে এক কোনো ভরে না। রাশাদ নিঃশব্দে হাসল, প্রশ্রয়ে হাসি। নরম স্বরে বলল, বেশ, এবার পেট ভরিয়ে খেয়ে আয়, কিন্তু 10 মিনিট, 1 মিনিট এদিক ওদিক যেন না হয়। এই যে কাশেম ভাইকে ফোন দিবি, মাল দিয়ে যায়নি এখনো। আর কয়টা চার্জার আছে গুনে রাখবি, আমি একটু সদরে যাব। মিঠুকে আর পায়কে ছুটে খেতে বেরিয়ে গেল সে। রাশাদ তখন হিসেবে মগ্ন। গ্রামের প্রবীণ রহমত আসলেন। প্রথমে দোকানের বাইরে বেশ কিছু সময় ডাকলো। সারা শব্দ না পেয়ে ভেতরে আসলেন তিনি। চেয়ার টেনে বসতে বসতে বললেন, ও শামসুর নাতি, ওই নাতি সাহেব কোনো না গেরে। ধ্যানমগ্ন রাশাদের ধ্যান ভাঙল। নাতি সাহেব নামটি মস্তিষ্কের বহুদিনের পুরনো কিছু স্মৃতিকে তাজা করে তুলল। সেই সাথে মানুষপটে ভেসে উঠল স্নিগ্ধ হাস্যোজ্জ্বল একটি মুখ, যার সাথে মাত্র 2বার মোলাকাত হয়েছে রাশাদের। ক্ষণপরিচিত নারী স্মৃতিতে অবাক হলো রাশাদ। আনমনে হাসলো। মেয়েটির সাথে আরেকবার দেখা হলে কি খুব মন্দ হতো, কে জানে। হয়তো তাদের গল্পটা সেখানেই শেষ। রহমত অধৈর্য স্বরে বলল, ওই শামসুর নাতি হাসতেছে গেরে? হ্যাঁ, আমি কি মস্কারা করলাম নি? বলেন দাদা, কি জন্য আসা? আমার 23,000 টাকা হইছে। রাশাদের চোখ কুচকে এলো, তীক্ষ্ণ হলো দৃষ্টি। উবে গেল সরল হাসি, বিদ্বেষী স্বরে শুধালো, কিসের টাকা রহমত দাদা? ও মা, বোনের বিয়ার খানা, টেহা দিবা না? আমার ডাকছিল শামসু, রান্নার ভার আমারই দেশে। আমিও কইছি এমপি সাহেবের মন একেবারে পটায় দিব আমার রান্নায়, আঙ্গুল চাটবো। দাদা ডাকছে আপনাকে?
কই এই মাসের শেষ বিয়া, তোমার থেকে টেহা নীতি, আমি তাই আইছি। রাশাদের চোখে মুখে বিরক্তি পরিস্ফুটিত হলো। বুঝলো এবার হয়তো দাদার সাথে আরেক চোট ঝামেলা হবে। এতবার বলার পর সে এ বিয়ের জন্য উতলা হয়েছে। ফাইজানের সাথে কথা কাটাকাটি চলছে শরীফার। মা ছেলের মধ্যে এখন নীরব যুদ্ধ চলছে। ফাইজান বিয়ে করবে না আর শরীফা বিয়ে দিবে। শরীফা তাই কঠিন সিদ্ধান্ত নিয়েছে, সে কথা বন্ধ করে দিবে ছেলের সাথে। ছেলেকে চেনা আছে তার, সুরসুর করে লাইনে চলে আসবে। কিন্তু এবার তেমন হলো না। প্রায় 36 ঘন্টা মা ছেলের মধ্যে কথা হলো না, অথচ ফাইজান একটিবারও তাকে ফোন দেয়নি। সে চলে গিয়েছে ঢাকায়। শরীফা তখন বারবার দেখতে লাগলো ফোন, কিন্তু হতাশা ছাড়া কিছুই পেল না। অবশেষে না পেরে ফোন দিল ফরিদকে। ফরিদ 3 বারের মাথায় ফোন ধরলো। আম্মা বলেন। ওই গাধাটা কই? পার্টির লোকদের সাথে আছে, কথা বলতেছে। আসলে আপনারে ফোন দিতে বলতেছি। লাগবে না, মনে হচ্ছে আমি মরে যাচ্ছি কথা বলতে। লাট সাহেবের বাচ্চাটাকে বলিস বিয়ে হবে, ও চাইলেও হবে না চাইলেও হবে, নয়তো আমি অনশনে বসবো। ধর্মঘট। ফরিদ দীর্ঘশ্বাস ফেলল। ফাইজান তখন নিজের কাজে ব্যস্ত, হতাশ স্বরে বলল, আম্মা কাজ দিবে না, কেন জেদ করতেছেন? শোন ফরিদদা, ওইটা তোর স্যার হইলে আমি ওর মা। জেদের দেখছস কি? এবার আমি সংজ্ঞাসহ উদাহরণ দিব, এই বলে দিলাম। বলে খট করে ফোন কেটে দিল শরীফা। ফরিদ ফাইজানকে সবটা জানালো, কিন্তু সে নির্বিকার। খুব শান্তভাবে বলল, এসব ভাওতাবাজি ফরিদ, কান দিও না। মাকে আমি চিনি, সে আর যাই হোক অন্নশনে বসবেন না। ঘরের পরিস্থিতি বেশ উত্তপ্ত। ভাইজান এবং দাদার কোন্দল ভয়ঙ্কর রূপ নিচ্ছে। হুমায়রার ভয় হচ্ছে কোনো অনর্থ না ঘটে। অশান্তি লাগছে সবকিছু। পড়াশোনায় মন বসছে না, সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যেতে মন চাইছে। তাই ঘর ছেড়ে দিঘির পাড়ে এলো হুমায়রা। শীতল হাওয়া বইছে তখন বাতাবরণে। আকাশে কমলা রঙের লীলা খেলা। অগোছালো চুল উড়ছে। দিঘির পাড়ে বসেই ছিল, খেয়াল করলো দূরে জটলা বেঁধেছে। কৌতূহলে সেখানে ছুটে গেল কিশোরী। ভিড় ঠেলে ভেতরে যেতে চোখ বিস্ফোরিত হলো। মাটিতে অজ্ঞান মূর্ছিত পড়ে রয়েছে শরীফা। শরীফাকে চিনতে সময় লাগলো না কিশোরীর। মানুষটির সাথে তার পরিচয় সময়টা ক্ষীণ হলো। স্মৃতিগুলো মস্তিষ্ক চেপে আছে। কিছু মানুষ আছে তাদের সাথে কাটানো মুহূর্তগুলো খুব স্বল্প থাকে, কিন্তু না চাইতেও বিশেষ একটা বন্ধুত্ব তৈরি হয়। শরীফার সাথে হুমায়রার সম্পর্কটাও তেমন। খুশমেজাজ মানুষটিকে এমন মূর্ছিত দেখে কোথাও না কোথাও ভীষণ খারাপ লাগলো হুমায়রার। আশেপাশে মানুষের কাছে অনুরোধ করলো সে। মানুষ ধরাধরি করে শরীফাকে চেয়ারম্যান বাড়িতে আনা হলো। দেলোয়ার সাহেব বোনকে দেখে খানিকটা চিন্তিত হলেন। স্ত্রীর কাছে বোনের বিগত কিছুদিনের পাগলামি সম্পর্ক সে অবগত। ফাইজান এখন ঢাকায়। সেই ওসিলায় বিগত 1.5 দিন খাওয়া দাওয়া থেকে বিরতি দিয়েছেন তিনি। খেতে বললে অরুচি অরুচি করেন। মতি ডাক্তার প্রেশার মেপে বলল, এখন স্যালাইন খাওয়ান, ওনার প্রেশার তো অনেক কম, ডিম খাওয়ান পারলে। দেলোয়ার সাহেব শরীফার ওপর ক্ষিপ্ত হলেন, কিন্তু বোনের জিদ সবসময় বেশি। নিজের জেদের বাহিরে নিজেকে উত্তোল্লাই করে না সে, তাই সব জেনে কিছু বলতে পারছেন না। এদিকে হুমায়রা দাঁড়িয়ে আছে দরজার বাহিরে। কেন যেন মহিলার এমন অবস্থা তাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। পানির ঝাপটা দিলে জ্ঞান ফিরে শরীফার, কিন্তু শরীর প্রচুর দুর্বল। নারী স্পন্দন ক্ষীণ। তার ডায়াবেটিস আছে, লো প্রেশারের সমস্যা আছে, কিন্তু সে খাওয়া দাওয়া ছেড়ে অনশনে বসেছে। সালমা ডিম সিদ্ধ করে এনেছে, কিন্তু নাছর বান্দার শরীফা খাবে না। সে তার জিদ অক্ষত রেখেছে। দেলোয়ার খুব রাগারাগি করলেন, কিন্তু কাজে দিল না। বাহির থেকে হুমায়রা সবটাই শুনলো। অহেতুক এখানে দাঁড়িয়ে থাকার মানে নেই, তবুও দাঁড়িয়ে আছে। সালমা হাল ছেড়ে বেরিয়ে এলো। দরজার বাহিরে জুবুধুবু হয়ে দাঁড়ানো হুমায়রাকে দেখে সে এগিয়ে এলো। তার হাতে ডিমটা ধরিয়ে বলল, একটু দেখো না যদি খাওয়াইতে পারো। আমি? তুমি বললে শরীফা মানা করতে পারবে না। হুমায়রা বেশ বিপাকে পড়ল। সে বুঝলো না তার কথা কেন মানবে, কিন্তু মানা করতেও পারলো না। অনুভব করলো সে শরীফার প্রতি ভালোই দুর্বল। হয়তো দুর্ঘটনার দিন তার আন্তরিক ব্যবহারের দিকে। মানুষটি বাচাল একটু পাগলাটে বটে, কিন্তু খারাপ নন। তাই না চাইতো তাকে খাওয়ানোর দায়িত্ব নিল হুমায়রা। হুমায়রা যখন ঘরের দরজা আস্তে করে কড়া নাড়ল, শরীফা চোখ মেলে চাইলেন। হুমায়রাকে দেখে তার নেত্রকোণে খুশির ঝলক দৃশ্যত হলো। মেদুর মুখখানা উজ্জ্বল হলো। গদগদ স্বরে বলল, তুমি এখানে? ওই তো তোমাকে নিয়ে এসেছে শরীফা। সাফাই গাইল সালমা।
হুমায়রা তাকে অসুস্থ অবস্থায় এখানে নিয়ে এসেছে শুনে যেন প্রসন্নতা বাড়ল শরীফার। হাত নাড়িয়ে কাছে ডাকলো সে। হুমায়রা প্রশ্রয় পেয়ে এগিয়ে গেল, চেয়ার টেনে সামনে বসলো, খুব ধীর স্বরে শুধালো, আপনি এগুলো কেন করছেন? কোনগুলো? এই যে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। শরীফা চুপ করে রইল। হুমায়রা ডিমটা এগিয়ে দিয়ে বলল, আপনি জিদ ছেড়ে দিন চাচি। আপনাকে এমন দেখতে কারোর ভালো লাগছে না, সবাই চিন্তা করছে। তাহলে ওই লাট সাহেবের বাচ্চাটাকে বলো তোমাকে বিয়ে করে নিতে, আমি খেয়ে নিব। বলে কিনা আমি ভাউস্তাবাজি করি। হুমায়রা একটা দীর্ঘশ্বাস ফেলল, ডিমটা এগিয়ে বলল, তা না খেয়ে ভিমডি খেলে আপনার লাট সাহেবের বাচ্চা রাজি হয়ে যাবে? আলবৎ। বিয়েতে রাজি হয়ে কি লাভ হবে? তুমি আমার ঘরে বউ হয়ে আসবে। কিন্তু আমি তো আপনার লাট সাহেবের বাচ্চাকে বিয়ে করতে চাই না। হুমায়রার কথায় চমকালো শরীফা, আহত গলায় বলল, আমার ছেলেকে বিয়ে করবে না তুমি? ইচ্ছে নেই। আপনিই বলুন, ওনাকে বিয়ে করা যায়? আমার দাম্ভিক, বেয়াদব, বেরসিক, বদরাগী মানুষ অপছন্দ। আর সব গুণ মাশাআল্লাহ আপনার লাট সাহেবের বাচ্চার মধ্যে আছে। কি করে বিয়ে করি বলুন? শরীফা কিছুটা কষ্ট পেল, নিজের ছেলের সাফাই গিয়ে বলল, আমার ছেলেটা খুব ভালো, নিজের ছেলে বলে বলছি না। আসলে ওর যে পেশা, ওকে এমন করে দিয়েছি। ও রাগী নয়, একটু চাপা স্বভাবের, নিজের মধ্যেই সব কিছু চেপে রাখে। কষ্ট হইলেও বলে না কষ্ট হচ্ছে। ও সব সময়ই এমন চাপা স্বভাবের। ইংরেজিতে কি জানি বলে? ইন্ট্রোভার্ট। হ্যাঁ, ওটাই। হাফসা মারা যাবার পর আরও নিজেকে আটকে ফেলেছে নিজের মাঝে। এখন যে অনুভূতি শূন্য হয়ে গেছে। তোমাকে যখন প্রথম দেখেছিলাম আমার মন বলেছিল তুমি ফাইজানের জন্য একদম খাপে খাপ। এই ভুল ধারণা হবার কারণ? ভুল ধারণা বলছো? যে মানুষটি আমাকে সহ্য করতে পারে না, তার জন্য আমি খাপে খাপ। এটা তোমার এখন মনে হচ্ছে। বিয়েটা হোক, দেখবে দুজন দুজনকে চোখে হারাবে। শরীফার কথা শুনে সশব্দে হেসে উঠল হুমায়রা। মানুষটির চিন্তার পরিধি দেখে না হেসে পারছে না। তার মুখের কাছে ডিমটি নিয়ে বলল, আচ্ছা, এবার খেয়ে নিন। খাবো না, অনশন ভেঙে যাবে। জেদ ভালো, কিন্তু নিজের ওপর কিসের জেদ? এই যে আপনি খাওয়া দাওয়া ঔষধ ছেড়ে জেদ দেখাচ্ছেন, এতে কিন্তু ক্ষতি আপনারই। যদি আপনার ছেলে রাজিও হয় আপনার জন্য, কিন্তু বিয়েটা পেছাবে। কারণ আপনি তো ভিমরি খেয়ে বিছানায় থাকবেন। জেদ করতে হলে অন্যভাবে করুন। অন্য কিভাবে করা যায়? শরীফার চোখ ছলকাচ্ছে অকৃত্রিম কৌতূহল। হুমায়রা বলল, আপনি খেয়ে নিলেই আমি বলবো। ঢপ দিচ্ছ? সত্যি কথা, আমি মিথ্যে বলি না। শরীফা হাসলো। অবশেষে সে খেলো। খাওয়া দাওয়া শেষে হুমায়রা বলল, চাচি এখন কই যায়? আরও কিছুক্ষণ থাকো না, ভালো লাগছে তো। কাল আসবো খন। আপনাকে নিয়ে মেলায় যাব, পাশের গ্রামে হচ্ছে, যাবেন? যাব মানে আলবাত যাব, কিন্তু বললে না তো খাওয়া বাদে কি করে আমার ছেলেকে জব্দ করা যায়। কালকে যখন আমরা বের হব কাউকে বলবো না। আপনার ছেলে আপনাকে খুঁজতে খুঁজতে চুল ছিঁড়ে ফেলবে, টাক হয়ে যাবে। তখন তাকে ফোন করে জানাবো। সে যদি কথা না শুনে তবে আপনি আর ফিরবেন না। বেশ বুদ্ধি তো, আগে মাথায় আসেনি কেন? খাবার না খেলে বুদ্ধি পাথর হয়ে যায়। হুমায়রার কথা হেসে ওঠে শরীফা। হুমায়রা তার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। ঘর থেকে বের হতে মুখোমুখি হলো ফাইজানের। ফাইজান হন্তদন্তের মতো হেঁটে আসছিল। হুমায়রার সাথে প্রায় ধাক্কা লেগেই যাচ্ছিল। হুমায়রাকে দেখে দাঁড়িয়ে গেল, চোখে মুখে বিস্ময়, অবাক স্বরে বলল, আপনি এখানে? চাচির দিঘির ওখানে বেহুশ হয়ে গিয়েছিলেন, আমার চিন্তা হচ্ছিল তাই এসছি। ফাইজানের দৃষ্টি সরু হলো, ধার বাড়ল। বিস্ময় প্রকাশ না করলেও কিছুটা বিস্মিত হয়েছে বটে। এ মেয়েটা সবসময় তাকে অবাক করে। অবাক হয় তার উজ্জ্বল তেজি দৃষ্টিতে, অবাক হয় তার ভনিতাহীন অঙ্গভঙ্গিতে। সে ভয় পায় না বললেও ভুল হবে, কিন্তু সেই ভয় তাকে কাবু করে না। ফাইজানের তীক্ষ্ণ দৃষ্টিতেও সে কাবু হয় না। নিশ্চুপ কিছু সময় তাকিয়ে রইল সে হুমায়রার দিকে। হুমায়রা কিছুটা অপ্রস্তুত হলো, পলকহীন দৃষ্টি তাকে বিব্রত করলো। ফাইজান ঘড়ির দিকে এক দফা তাকিয়ে বলল, দেরি হয়ে যাচ্ছে, আপনি বাসায় যান। হুমায়রা মাথা দোলালো, কিন্তু কিছু একটা ভেবে বলল, আপনাকে একটা কথা বলে রাগ করবেন? সরু নজরে তাকালো ফাইজান, দৃষ্টি কৌতূহল। হুমায়রা সাহস করে বলল,
যতই বিত্তশালী হন না কেন, মা নামক ছায়াটি না থাকলে পৃথিবীর সব প্রাচুর্যই অপ্রচুর। তাই তাকে কষ্ট দেবেন না। মাকে কষ্ট না দিতে হলে তো আপনাকে বিয়ে করতে হবে। করবেন আমাকে বিয়ে? ফাইজানের স্বাভাবিক স্বরে হুমায়রা তাজ্জব হলো, বিমূঢ় দৃষ্টিতে চাইল। কিছু সময় ভাষাহীন রইল, ঠোঁটজোড়া, মনে মনে আওড়ালো। কি করে? ফাইজান হাসলো, বিচিত্র সে হাসি, বিদ্রুপাত্মক কণ্ঠে বলল, হুমায়রার চোখ বিস্ফোরিত হলো। ফাইজানের কথাগুলো বিশ্বাসযোগ্য হলো না, কিন্তু অবাক হলো এই ভেবে ফাইজান তার সম্পর্কে সব জানে। আসলে কি সব জানে? মানুষটি সত্যি একটি প্রহেলিকা। হুমায়রা দাঁড়ালো না, হনহন করে বেরিয়ে গেল। ফাইজান কিছু সময় তাকিয়ে রইল হুমায়রার যাবার পানে। মেয়েটির মাইক দৃষ্টিতে আজ হরেক রকম অনুভূতি ধরা দিয়েছে, কিছুটা ভয়, কিছুটা কৌতূহল, কিছুটা বিস্ময়। ফাইজান নিঃশব্দে হাসলো। এরপর মায়ের ঘর প্রবেশ করলো। মা মুখ ফুলিয়ে আছে, খাওয়া দাওয়া ছেড়ে মুখখানা মলিন করে আছে। ফাইজান কথা বলতে চাইলো, সে বলল না। ফাইজান দুবার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। পাশের ছোট টেবিলে আধোয়া প্লেট দেখে নিশ্চিন্ত হলো মা খেয়েছে। মায়ের ঘর থেকে বের হতে মামির সাথে দেখা হলো। ফাইজানকে দেখে তিনি গদগদ স্বরে বললেন, ফাইজান বাবা, তুমি হিরেকে পায়ে ঠেলো না। মামির কথার মর্মার্থ প্রথমে না বুঝলো, যখন তিনি হুমায়রার গুণগান করতে লাগলেন তখন বুঝলো কাহিনী কোথায়। হুমায়রা মেয়েটি আরো একবার তাকে অবাক করলো। মেয়েটির তাহলে গুণও আছে। সাদা খাতার ওপর শুধুই কাটাকাটি করছে হুমায়রা। তার মস্তিষ্ক বিচলিত। ফাইজান নামক মানুষটি তার এলোমেলো মস্তিষ্কের জন্য দায়ী। বারবার লোকটার কথাগুলো মাথায় পর্যাবৃত্ত গতিতে ঘুরছে। করবে না আমাকে বিয়ে, কথাটা আলোড়ন তৈরি করছে বারে বারে। মানুষটি তার সম্পর্কে সব জানে, নিশ্চয়ই এটাও জানে আমান তাকে পছন্দ করে, তবু তার বিয়েতে আপত্তি নেই। সে নাকি হুমায়রার জন্য বিয়ে তহমত করেছে, কিন্তু কেন? বিরক্তিতে চোখ মুখ কুচকে এলো। নিজের উপর বিরক্তিটা একটু বেশি। কেন ভাবছে ওই লোকটাকে নিয়ে সে? কেন? সন্ধ্যের গন্ধ মিলিয়ে নিকষ কৃষ্ণ রাত ঢলে পড়েছে শহরে। কর্মব্যস্ত মানুষেরা পঙ্গপালের মতো ছুটছে নিজের বাড়ি। বাসের জন্য অপেক্ষায় আছে রাশাদ। সদর থেকে গ্রামে ফিরবে। দাদার সাথে ঝামেলার জন্য এখানে কাজ অনেকটা আটকে ছিল, না পেরে আজ আসতেই হলো। কাজ শেষ করতে করতে রাত হয়ে গিয়েছে। এখন বাস পেলেই নিষ্পত্তি। বাস পেল 9টা নাগাদ। বেশি যাত্রী নেই তাতে। রাশাদ যেয়ে বসলো একেবারে শেষের সিটে। প্রথমে খেয়াল না করলেও কিছুক্ষণ বাদে খেয়াল করলো একেবারে কোনার সিটে একজন যাত্রী রয়েছে। চাদর মুড়ি দিয়ে জানালায় মাথা ঠেকিয়ে হেলান দিয়ে বসে আছে সে। রাশাদ তার মনোযোগ সরালো, খুব একটা পাত্তা দিল না, কিন্তু সময় পার হবার সাথে লক্ষ্য করলো মানুষটি কাঁপছে, ক্ষণে ক্ষণে কুহাচ্ছে। রাশাদের চিন্তা হলো, বাসের কন্ডাক্টরকে ডাকলো, কিন্তু সে পাত্তা দিল না। রাশাদ একটু সংকোচ করলেও মানুষটিকে শুধালো, আপনি ঠিক আছেন তো? ওপাশ থেকে সাড়া না পেয়ে চিন্তা বাড়লো। একটু কাছে গেল রাশাদ, চাদরটা একটু সরালো, সাথে সাথে নড়ল পুরুষালী ঠোঁট জোড়া, অস্পষ্ট স্বরে আওড়ালো, ইলহা।